আজ আন্তর্জাতিক মহাসাগর দিবস, ওয়ার্ল্ড ওশেনস ডে। তো আজ এই বিশেষ দিনে আমরা কথা বলে নেব ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, প্রাণী বিজ্ঞানী, পরিবেশবিদ এবং মৎস্য বিজ্ঞানী ডক্টর অসীম কুমার মান্না স্যারের সঙ্গে। সাম্প্রতিক বছরগুলিতে বা আরেকটু পিছিয়ে দেখলে আমরা দেখেছি যে নদী, সাগর এবং সমুদ্র এর যে দূষিত হওয়া, বাস্তুতন্ত্র এবং পরিবেশ, অর্থনীতি, জীবন জীবিকা থেকে শুরু করে নানান দিকগুলোকে কিন্তু যথেষ্ট প্রভাবিত করেছে। তো এই সামগ্রিক যে বিষয়ের উপরে স্যারের সঙ্গে সহজ করে আমরা কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা আজকের এই দিনে এই বিষয়টি সম্পর্কে, অর্থাৎ নদী, সাগর, মহাসাগর এবং এদের যে বর্তমান যে এদেরকে নিয়ে আমাদের পরিবেশ বা বাস্তুতন্ত্র কিভাবে প্রভাবিত হচ্ছে বা এর গুরুত্ব কতখানি, সে বিষয়ে স্যার আমাদেরকে জানাচ্ছেন। তো স্যার, আজ যে কথা বললাম স্যার, আজকে মহাসাগর দিবস। তো এই মহাসাগর দিবসে আমাদের সঙ্গে সাগর, মহাসাগর, নদীরা ঠিক কেমন ভাবে সম্পর্কিত বা আমাদের পরিবেশ বাস্তুতন্ত্রের সঙ্গে ঠিক কতটা সম্পর্কিত, সে সম্পর্কে যদি আপনি একটু আলোচনা করেন। প্রথমত পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, এটা আমরা সকলেই জানি আর কি। আর সেই যে 1 ভাগ স্থল, তার 35% বনভূমি থাকা দরকার, এটাও আমরা সকলে জানি। এবং বলা বাহুল্য, সেই 35% বনভূমি সব জায়গায় নেই। তাহলে অক্সিজেন সাপ্লাই দেবে কে? অক্সিজেন সরবরাহ করবে সমুদ্র। সমুদ্র আমাদের স্থলভাগে জীবজগতের জন্য যতটুকু অক্সিজেন প্রয়োজন, তার 70% দেয় সামুদ্রিক শৈবাল। এটা কিন্তু অনেকেরই অজানা। অর্থাৎ আমাদের প্রয়োজনীয় অক্সিজেনের সিংহভাগটাই সমুদ্র দেয়, সমুদ্রের শৈবাল থেকে আসে। তাই এক কথায় শুধু এই কারণেই সমুদ্র আমাদের কাছে অত্যন্ত, সমুদ্রকে বাঁচিয়ে রাখা, সমুদ্রকে সুস্থ রাখা, সমুদ্রকে দূষণমুক্ত রাখা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। আর তাছাড়া হিমালয় থেকে বরফ গলা জল থেকে শুরু করে বৃষ্টির জল, নানা ঝর্ণা, নদী, নালা হয়ে সেই জলগুলো ডাঙা ভূমিকে প্লাবিত করে দিত, সেটা সমুদ্রের গর্ভে গিয়ে মিশে যাচ্ছে। সুতরাং সমুদ্র ধারণ করছে এই প্রাকৃতিক যে বিপর্যয়গুলো হওয়ার কথা ছিল, হতে পারতো, সেগুলোকে সব নর্মালাইজ করছে সমুদ্র। আর মাছ সহ অন্যান্য কিছু প্রাণীর মাংস আমরা সমুদ্র থেকে পাই। তাছাড়াও নানা সামগ্রী রয়েছে যেগুলো আমরা সমুদ্র থেকে পাই। সমুদ্র থেকে আমরা স্পঞ্জ পাই, সমুদ্র থেকে ঝিনুকের খোল পাই, কোরাল পাই, ক্যালসিয়াম পাই, নানাবিধ সমুদ্রের সমুদ্রের গর্ভটা একটা খনি, সম্পদের খনি। সেই সম্পদ হিসেবে সমুদ্রকে আমাদের দেখতে হবে এবং সমুদ্রকে তাই বাঁচিয়ে রাখতে হবে, সুস্থ রাখতে হবে, দূষণমুক্ত রাখতে হবে। স্যার, আমাদের সাগর, মহাসাগরের যে ইকোসিস্টেমের ধারণাটা, আমরা খালি উপর থেকে মনে হয় খালি ওই জলই দেখি। তো এর নিচেও যে একটা বাস্তুতন্ত্র রয়েছে, সেটা যদি ছাত্রছাত্রীদের সহজ করে একটু বুঝিয়ে দেন। আহ, বাস্তুতন্ত্র যে কোনো এলাকারই একটা একটা বাস্তুতন্ত্র থাকে। সমুদ্র মহাসমুদ্রেরও বাস্তুতন্ত্র রয়েছে। সেই বাস্তুতন্ত্রে প্রথমে আমরা দেখতে পাই যে সমুদ্রের চরভূমি, চরভূমির পরে ঢেউ খেলা লিটোরাল জোন, লিটোরাল জোনের পরে তারপরে আছে এ, উম, সমুদ্রের গভীর খাত,
তারপরে একেবারে অতলান্তিক অবস্থা, অর্থাৎ এন্ডলেস যে ডিস্টেন্সটা রয়েছে, সেখানে অন্ধকার, সেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না। তথাপিও ওখানে কিছু প্রাণী বাস করে। অসংখ্য জাতের মাছ থাকে ওখানে। তারা সব ব্লাইন্ড, অন্ধ মাছ। তাদের চোখ নেই, অবলুপ্ত হয়ে গেছে বিবর্তনের জটিল পথ বেয়ে। তাদের সেন্সেশন, তাদের সুর আছে কিংবা লেজ আছে, পাখনা আছে, এগুলো দিয়ে তারা আহ, অনুভূতি গ্রহণ করে এবং সেখানে বেঁচে আছে। আর বিশাল ইকোসিস্টেমের মধ্যে একটা বিরাট অংশ কোরালস রয়েছে, কয়েক হাজার প্রজাতির কোরাল। তারা সমুদ্রের জলকে যেরকম পরিচ্ছন্ন করে, আবার দূষণটাকে গ্রহণ করে নেয় তারা, করে সমুদ্রটাকে পরিচ্ছন্ন রাখে এবং বিভিন্ন প্রাণী, বিশেষত মাছেদের সুস্থভাবে বাঁচার একটা পরিবেশ সৃষ্টি করে দেয়। স্যার, আমরা দেখেছি সারা বিশ্ব জুড়ে কিন্তু যে ওয়ার্ল্ড ইকোনমি, তার একটা বড় অংশ কিন্তু নির্ভর করে রয়েছে এই সাগর মহাসাগরের উপরে। তো আমরা যদি সেই বিশ্বের পরিসর বা আমাদের দেশের একটা দেশের অর্থনৈতিক পরিসরকে আলোচনার বাইরে রেখে আমরা যদি স্থানীয় অর্থনীতির কথা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের জীবন কিংবা আমাদের স্থানীয় অর্থনীতিকেও কিন্তু নিয়ন্ত্রণ করে এই সাগর মহাসাগর। সেটা ঠিক কিভাবে যদি আপনি আমাদের একটু বুঝিয়ে দেন। আমাদের জীবন, জীবিকা, অর্থনীতি, পরিবেশ সমস্তটাই নিয়ন্ত্রিত হয় সমুদ্র, মহাসমুদ্রের দ্বারা বলা যেতে পারে। আমরা যদি আমাদের এই খেজুরি কেন্দ্রিক বা পূর্ব মেদিনীপুর কেন্দ্রিক কথা বলি, তাহলে দেখব যে এই যে রসলপুর নদীর মোহনা কিংবা হুগলি নদীর মোহনা, এই মোহনার কিছুটা অংশ, অর্থাৎ সমুদ্র থেকে কোথাও রসুলপুরে হয়তো 5 কিলোমিটার, হুগলি নদীতে হয়তো হাওড়া ব্রিজ পর্যন্ত, উম, এই যে এরিয়াটা, এই এরিয়াতে সমুদ্রের জোয়ারের সময় জলটা ঢুকে যায় এই পর্যন্ত, আবার ভাটার সময় জলটা চলে আসে। অর্থাৎ এই জায়গায় ইস্চুয়ারাইন এলাকা এটাকে বলা হয় বিজ্ঞানের ভাষায়। অর্থাৎ লবণাক্ত জল এবং স্বাদু জলের মিশ্রণ স্থল। এই লবণাক্ত ও স্বাদু জলের মিশ্রণ স্থলে কিছু প্রাণী তারা বসবাস করে বা তাদের প্রজনন ঘটায়। যেমন গলদা চিংড়ি জাতীয় বেশ কিছু চিংড়ি মাছ রয়েছে, উম, সেগুলো নদী থেকে মোহনায় চলে আসে ডিম পাড়ার জন্য। আবার এটাও আমরা জানি যে সমুদ্র থেকে ইলিশ, ভাঙন, পার্শে, ভেটকি, এই সমস্ত মাছ মোহনাতে চলে আসে, গভীর সমুদ্র থেকে মোহনায় চলে আসে ডিম পাড়ার জন্য। হুম, ফলে এই এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত আমাদের এই এলাকার মানুষের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। আর সমুদ্রের চরে রয়েছে লাল কাঁকড়া। সমুদ্রের চরভূমিতে একটা সময় যখন আমরা ছোট ছিলাম, আমরা মজার ছলে দেখেছি যে আহ, প্রচুর অলিভ রিডলে টার্টল, প্রায় সেই গ্যালাপাগোস আইল্যান্ড থেকে প্রায় 2000 বা 2200 কিলোমিটার দূর থেকে ওরা সাঁতার দিয়ে আসে ভারতবর্ষে। ভারতবর্ষের কেবলমাত্র দুটি জায়গায় ওরা আসে। একটা হচ্ছে উড়িষ্যার ভিতরকণিকা গহীরমাথাতে, আর আমাদের এই পূর্ব মেদিনীপুরের খেজুরির চর, রসুলপুর থেকে হুগলি নদীর মোহনা হয়ে সুন্দরবন, কিছুটা সাগরদ্বীপের কিছুটা এলাকা, এই এলাকায় তারা ডিম পাড়তে আসতো এবং জোয়ারের সময় তারা উঠে চর দিয়ে হেঁটে হেঁটে, বালির দীর্ঘ চর তারা হেঁটে কেয়া ঝোপ, ঝাঁটি গাছ,
এই সমস্ত জঙ্গলের মধ্যে গিয়ে তারা ডিম পাড়তো। ডিম পেড়ে ফিরে যেত যখন, কখনো আমরা বেড়াতে গিয়ে স্কুল থেকে সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে দেখতাম যে ওরা যাচ্ছে বিশাল, বিশাল ১ কুইন্টাল ওজনে এরকম। আ আমরা তাদের পিঠের উপর বসে যেতাম। আর ওরা বেশ বয়ে, বয়ে নিয়ে যেত আমাদের। দারুণ মজা হতো আমাদের। তারপরে ধীরে, ধীরে কমে গেল। এখন তো অতিরিক্ত ধরার জন্য ধরে এই এলাকার সমস্ত ও হাটগুলোতে এই অলিভ রিডলি কচ্ছপ বা বালিগড় বা স্থানীয় চাঁচড়, কাঁটা এই সমস্ত নামে আমরা অভিহিত করি। এই এলাকায় চিহ্নিত হয়েছে এইসব নামে। এইসব হাটগুলোতে কেটে বিক্রি হতো। এইসব অতিরিক্ত পরিমাণে ধরার কারণে আর সংখ্যা যেমন কমেছে, তেমনি ভয়ে ওরা আর এখন আসে না। উড়িষ্যা কিন্তু অনেকটা সংযত হয়ে ওরা সংরক্ষণ করেছে। ওখানে মানুষের যাতায়াত নিষিদ্ধ করেছে ইত্যাদি। যার ফলে ওখানে এখনো আসে আরকি। এই প্রসঙ্গে আপনি যখন পরিবৃত্তের কথা বললেন, সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের খেজুরি সহ আমাদের পূর্ব মেদিনীপুর সহ উড়িষ্যা থেকে অন্ধ্র অব্দি উপকূলের একটা অহংকার ছিল লাল কাঁকড়া কিংবা রাজ কাঁকড়া, যেটাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। তো এই দুটো প্রাণী সম্পর্কে বা এদের উপকূল থেকে হারিয়ে যাওয়া বা মানে স্থানীয় উপকূল থেকে হারিয়ে যাওয়া, স্থানীয় সমুদ্র থেকে হারিয়ে যাওয়া সম্পর্কে কিছুটা বলুন। আসলে আমরা আ জনগণ, সাধারণ মানুষ এই ব্যাপারে পরিবেশ সম্বন্ধে একেবারেই সচেতন নয়। আর বহু আইন এই পরিবেশ সংরক্ষণ করার জন্য বহু আইন তৈরি করা হয়েছে। কিন্তু সেগুলো ফলপ্রসূ হয়নি বা কাজে লাগানো হয় না সঠিকভাবে। যার জন্য এই ব্যাপারটা হয়েছে। সবচেয়ে বড় কথা যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। এই যে জেলেরা যখন মাছ ধরে তারা আ যে বাগদা চিংড়ির মিন যখন ধরে, একটা মিনের একটা মিন ধরতে গেলে ৭০ থেকে ৭৫ টা অন্যান্য প্রাণীর মিন বা ডিম নষ্ট হয়। তো সেগুলো ওম বাগদার মিনটা নিয়ে জলে ফেলে দেয়া যেতে পারে আর বাদবাকিগুলো সব কিন্তু তা তো করা হয় না, সেগুলো ডাঙায় ফেলে দেওয়া হয়। ঠিক তেমনি ট্রলিং এ বা যেকোনো রকম নেট সমুদ্রে টানার পরে তাতে যে সমস্ত প্রাণীগুলো উঠে আসে যেমন ট্যাপা মাছ বা কটরা ব্যাঙ যেটাকে বলা হয়, ফুলে যায়, ডাঙায় এলে ফুলে যায় গোল বলের মতো কিংবা রাজকাঁকড়া যার কথা বললে তুমি। পৃথিবীতে ৩ টে প্রাণী প্রাগৈতিহাসিক প্রাণী এখনো বেঁচে আছে। সেটা হচ্ছে একটা আ ওই আরশোলা, আরেকটা পেরিপেটাস বললে কেন্নর মতো একটা প্রাণী, আরেকটা হলো এই জাইফুসুরা গোত্রের রাজকাঁকড়া। এই রাজকাঁকড়া কচ্ছপের খোলের মতো তার খোল, পেছনে একটা টেলসন বা কাঁটা রয়েছে, লেজের মতো কাঁটা, ৩ কোনা সেটা, তীব্র বিষাক্ত। তবে খুব শান্ত প্রাণী, চট করে কিছু বলে না। সেগুলো জালে যখন উঠে আসে, এই ট্যাপা মাছ কিংবা এই রাজকাঁকড়া লোকে অনায়াসে ফেলে দেয়। এটা সমুদ্রের জলে আবার ফিরিয়ে দেয়া যেতে পারত, কিন্তু তা করে না। এই প্রাগৈতিহাসিক প্রাণীগুলো যারা জীবন্ত জীবাশ্ম হয়ে আছে, তাদেরকে টিকিয়ে রাখা দরকার। আর চরভূমিতে উম অবাধে অ্যা মাছ শিকারের জন্য এবং অন্যান্য কারণে মানুষ অ্যা দর্শনার্থীরা, সমুদ্রে স্নানার্থীরা তারা সমস্ত চরে উম এসে ডিস্টার্ব করে। তাই লাল কাঁকড়া বিপন্ন হয়ে উঠেছে। তবে খুব সুখের কথা, বছরখানেক ধরে আমাদের এই রসুলপুর থেকে হুগলি নদীর মোহনা পর্যন্ত সমুদ্রের চরে মোটরসাইকেল বা ৪ চাকার গাড়ি চালানো নিষেধ করেছে অ্যা সরকার। ফলে আ এখন বেশ কিছু লাল কাঁকড়া আমাদের এই খেজুরির চরভূমিতে দেখা যাচ্ছে। এটা নিঃসন্দেহে একটা আনন্দের খবর। আচ্ছা, আমাদের অবিশ্বাস্য হলেও সত্যি, যেটা আমরা সিনেমা কিংবা
ইউটিউব ভিডিওতে দেখতে অভ্যস্ত যে ডলফিন। তো আশ্চর্যের হলেও এটাই সত্যি যে আমাদের এই যে এলাকাটা উপকূল, তো এটা কিন্তু গ্যাঞ্জেটিক ডলফিন বা গাঙ্গেয় ডলফিনের কিন্তু একটা খুব ভালো মানে আবাসস্থল, যেটা অনেকেই বিশ্বাস করে না যে আমাদের এত কাছে কি ডলফিন আছে বা থাকা সম্ভব, কিন্তু ঘটনা হচ্ছে সেটাই, থাকে। তো এক্ষেত্রে ডলফিনদের এখানে অবস্থানের কারণ এবং বর্তমানে যে তাদের সংখ্যা কমে যাচ্ছে সেই কারণটা যদি একটু বলেন। ডলফিন আমরা যখন ছোটবেলায় কাঁথি-টাঁথি যেতাম রসুলপুর নদী পেরিয়ে কিংবা সাগরদ্বীপ যেতাম। সাগরদ্বীপে যাওয়ার প্রয়োজন হতো তখন নৌকোতে যাওয়ার সময় মোহনাতে প্রচুর পরিমাণে ডলফিন দেখা যাচ্ছে ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। তো আমি ছোটবেলায় খুব কৌতূহলের বশে জিজ্ঞেস করেছিলাম মাকে যে, "মা এরা কেন এরকম অ ডুবছেই বা কেন আর উঠছেই বা কেন?" হুম? মনে হচ্ছে যেন আমরা যেরকম পুকুরে ডুব সাঁতার খেলা খেলি ঠিক সেরকম খেলছে। অ্যা মা তখন আমাকে একটা গল্প বলেছিলেন। সেই গল্পটা হলো এই যে রান্না করতে, করতে বৌমা অ মাছ ভাজা করতে, করতে সেই মাছ ভাজা খেয়েছিল। সেটা শাশুড়ি দেখতে পেয়েছে। দেখতে পেয়ে শাশুড়ি বলছে, "কি গো বৌমা তুমি রান্না করতে, করতে খাচ্ছ? তুমি তো বাড়ির লক্ষ্মী না?" তাতে লজ্জা পেয়ে আ বৌমা, মা লক্ষ্মী লজ্জায় গিয়ে মোহনায় ঝাঁপ দেয় এবং আ শাশুড়ি তখন ভাবলো যে বৌমা আ তো জলে ঝাঁপ দিয়েছে তার মানে মরে যাবে। হ্যাঁ, দেখি ওকে উদ্ধার করতে হবে। বলে শাশুড়ি মাও গিয়ে ওই মোহনায় ঝাঁপ দেয়। উম তারপরে সেইভাবে উঠতে থাকে নিঃশ্বাস নেওয়ার জন্য এবং একবার উঠে দেখে শাশুড়ি আছে কিনা, শাশুড়ি দেখে বৌমা আছে কিনা। এইরকম একটা গল্প। খুব মজার গল্প তখন ভালো লেগেছিল। আসলে এরা শ্বাস নেয়ার জন্য অ জলের বাইরে আসে। আমরা প্রচুর দেখেছি। এখনো পর্যন্ত অ হুগলি নদীর মোয়ানা থেকে যে এ সাঁতরাগাছি পর্যন্ত বা আমাদের ওই এ ৩ টে আ ওই জায়গাটার নাম কি যেন? আ মহিষাদলের শেষ অংশ। হুম? ওই পর্যন্ত ক এদের প্রচুর দেখা যায়। তাছাড়াও আমরা দেখেছি অ্যা আ হাওড়া ব্রিজ পর্যন্ত এদের যেতে। আর ইদানিংকালে রসলপুরে তো দেখি নদীর এপার থেকে ওপার পর্যন্ত পুরোটাই জাল পেতে দেয়া হয়েছে। এইটার নিয়ন্ত্রণ খুব প্রয়োজন। ফলে কি হচ্ছে? জালে তারা ধরা পড়ছে। অ্যা হয় জড়িয়ে গিয়ে মারা যাচ্ছে, আর নয় তারা জালে বাধা পেয়ে আর আসতে পারছে না। তারা এই ঈশ্বরাইন এলাকাটা অর্থাৎ ঈষৎ লবণাক্ত জলের যে এই মোহনা এলাকাটা, এই মোহনা এলাকায় তারা মাছ খায়। মূলত মাছই খায়। গঙ্গার আ যে মেছো কুমির, সেই মেছো কুমিরও একটা সময় এইসব এলাকায় ছিল। মেছো কুমির তো অবলুপ্ত হয়ে গেছে। এ 1985 এ লাস্ট একটা মেছো কুমির ফরাক্কাতে ধরা পড়েছিল এবং আ বলা বাহুল্য তখন ওই প্রাণীবিজ্ঞানী হিসেবে আমাকে ডাকা হয়েছিল ওখানে। আমি গিয়ে ওটা আইডেন্টিফাই করেছিলাম এবং ওটা তখন সংগৃহীত করে শ্রীপদ সিং কলেজে রাখা আছে এখনো। স্যার, আমরা অনেক অজানা কথা আজকে জানতে পারলাম। তো এরই রেশ ধরে আরেকটি কথা আমরা মানে আপনি বোধহয় এই সচেতনতার বার্তাটা আমাদেরকে একই সাথে দেবেন যে আমরা আমাদের এই স্থানীয় মার্কেটগুলোতে বা এমনকি দীঘার সমুদ্রেও, যেটা নিয়ে বন দপ্তর থেকে শুরু করে মানে ফিশারিজ ডিপার্টমেন্ট তারাও বারবার বলছেন যে আমাদের এই যে বেশ কিছু
মানে হাঙর এবং শঙ্কর মাছ, যেমন গঙ্গার হাঙর, স্মল টুথ সফিস, গিটার ফিশ, শঙ্কর মাছ, মিটেলি শঙ্কর, বাদুর মাছ, রামপুটি, বাঘা, হিলসা কামড়, এই জাতীয় মাছগুলো কিন্তু অনেকটা মানে মানে জেনেও মৎস্যজীবীরা নিয়ে চলে আসছেন, আবার অনেকে না জেনেও কিন্তু বাজারে এসে চুপি সারে সেগুলো হয়তো ফাঁক করে মানে বিক্রি হয়ে যাচ্ছে, এবং মানুষ মানে চলে যাচ্ছে, তাদের নষ্ট হয়ে যাচ্ছে, বাজারে বিক্রি হয়ে যাচ্ছে 4-5টা মাছের মতো। তো এক্ষেত্রে ঠিক আমাদের সচেতনতা মানে সচেতন হওয়াটা কেন জরুরি? সচেতন তো হতেই হবে, না হলে তো আমাদের পরিবেশ সুস্থ থাকবে না। সরকার সেজন্যই উম, এই মে মাস থেকে 2 মাস সমুদ্রে মাছ ধরা নিষেধ করে দিয়েছে। তার কারণ এই সময় আমাদের এই এলাকায় মোহনার কাছাকাছি যে যে কথাগুলো বললাম, যে ব্রিডিং এর জন্য বা প্রজননের জন্য মাছগুলো মূলত এই সময় আসে এবং এই সময় ডিম পাড়ে। এই মে, জুন, জুলাই মাসে ডিম পাড়ে। সেই জন্য এই সময় মাছ ধরা নিষিদ্ধ। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাই যে ইলিশ মাছ হয়তো এই সময় ধরা হচ্ছে না, বা যদি হচ্ছে ছোট সাইজের ইলিশ মাছ যেটা ধরা নিষেধ, সেই ইলিশ কিন্তু এখান থেকে হয়ে উড়িষ্যার বাজারে চলে যাচ্ছে। আমাদের এখানে ল্যান্ডিং হচ্ছে না, চলে যাচ্ছে দীঘা কিংবা রসুলপুরে হচ্ছে না, বা খেজুরিতে হচ্ছে না, এগুলো চলে যাচ্ছে উড়িষ্যাতে সমুদ্রপথে। তো এই চোরাচালান হচ্ছে, এইটা আমাদের খেয়াল রাখতে হবে বা প্রশাসনকে সচেতন হতে হবে, যাতে এই নিষেধাজ্ঞাটা বলবৎ হয় এবং সকলেই মেনে চলে। আর গিটার ফিশ বা শঙ্কর মাছ বা কিছু কিছু জাতের হাঙর, এই সমস্ত যেগুলো নিষিদ্ধ মাছ, যেমন ট্যাপা মাছ, যেমন রাজকাঁকড়া, এগুলো বিভিন্ন প্রজাতির প্রাণী। এদেরকে সংরক্ষণ করতে হবে। এটা আমাদের মানুষকে সচেতন করাতে হবে, সাধারণ মানুষকে সচেতন হতে হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসমুদ্রের চেয়েও গুরুত্বপূর্ণ আমাদের এই মোহনা এলাকাটা, চর এলাকা বা মোহনা এলাকাটা। যেমন একটা এক্সাম্পল বলি, সুন্দরবনের এই যে বনভূমি, এটা তো বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ এরিয়া। এখানে আহ, নীল তিমিরা আসে, ব্লু হোয়েল, যারা প্রতিদিন এক একটা ব্লু হোয়েল 20 থেকে 30 কুইন্টাল krill বা ছোট ছোট চিংড়ি খায়। তারা বড় মাছ খায় না বা অন্য কিছু খায় না। এই ছোট ছোট চিংড়ি, যেগুলো গঘুয়া চিংড়ি বলে, যেগুলো ফুল চিংড়ি বলে, এই সমস্ত এগুলো খায়। সু- সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চল থেকে যে সমস্ত পাতা, ফল, ফুল পড়ে, সেইগুলো পচে গিয়ে যে জৈব পদার্থ সৃষ্টি হয়, সেগুলো খেয়ে এই krill-রা জন্মায় বা ছোট ছোট চিংড়ি এবং প্লাঙ্কটন জন্মায়। যদি ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হয়ে যায়, তাহলে এই krill-ও জন্মাবে না, প্লাঙ্কটন জন্মাবে না। ফলে আহ, বিভিন্ন ধরনের মাছ, চিংড়ি, বা আরো অন্যান্য প্রাণী থেকে শুরু করে স্তন্যপায়ী প্রাণী, আহ, তিমি পর্যন্ত বিপন্ন হয়ে উঠবে। তাই আমাদের এই মোহনা এলাকাটা আহ, সযত্নে রক্ষা করা দরকার। বিশেষত যারা আহ, এই ক্ষুদ্র মৎস্যজীবী থেকে শুরু করে বড় বড় ট্রলারে যারা মাছ ধরতে যায়, এমনিতে তো ট্রলার থেকে তার যে বর্জ্য তেল, মোবিল, ডিজেল, এগুলো সমুদ্রে পড়ছে, সেটা দূষিত হচ্ছে। তারপরে আবার ব্লেডে, অর্থাৎ ফ্যান, প্রপেলারের যে ঘূর্ণন, তার ফলে সেই প্রপেলারের আঘাতে প্রচুর মাছ নষ্ট হয়। মাছের ডিম পাড়ার পরিবেশ নষ্ট হয় এবং শব্দ দূষণের ফলে তারা ডিম পাড়তে পারে না, তাদের জীবন স্বচ্ছন্দ থাকে না, এই সমস্ত কারণ।
এছাড়াও প্লাস্টিক, বিভিন্ন জাতীয় আহ, উম, প্লাস্টিক বা যে সমস্ত ক্যান, জলের বোতল ইত্যাদি সমুদ্রে ফেলা হচ্ছে। প্রায় ৬০ লক্ষ সামুদ্রিক পাখি, সেই কেরি পাখি বা শীগাল থেকে শুরু করে আরো কাস্তেচোরা ইত্যাদি বহু পাখি, প্রায় ৬০ থেকে ৬২ লক্ষ পাখি প্রতি বছর সমুদ্রের এই প্লাস্টিক পলিউশনে মারা যায়। তো সুতরাং সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। সাধারণ মানুষকে সচেতন করতে হবে। আহ, যে সমস্ত সমাজসেবী সংস্থাগুলো রয়েছে তাদের যেতে হবে সমুদ্রের পাড়ে, যে সমস্ত খুঁটিগুলো আছে সেই খুঁটিতে তাদের সচেতনতা তৈরি করার চেষ্টা করতে হবে। আর সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে। আর সরকারি আধিকারিকরা তো নিশ্চিতভাবে এই জন্য তারা আছেন, পরিবেশকে সুস্থ রাখার জন্য। তারা নিশ্চিতভাবে বিশেষ উদ্যোগ নেবেন এবং আগ্রহী হয়ে এই সচেতনতার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তবেই আমাদের পরিবেশ সুস্থ থাকবে।